ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশের ক্ষমতায় বসেন তখন কিন্তু আমাদের অনেক আকাশচুম্বী স্বপ্ন ছিল যে এই একজন ব্যক্তি যিনি নাকি জ্ঞানী গুণী শিক্ষিত নোবেল লরিয়েট অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড রেসপেক্টেবল পারসন, তার হাত ধরে বাংলাদেশ নিশ্চিতভাবেই একেবারে দুর্বাহার গতিতে সামনের দিকে এগিয়ে যাবে, তাই না? কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে যেভাবে মব তন্ত্রকে একেবারে বৈধ একটা বিধান বা সিস্টেম হিসেবে চালু করা হয়েছে, সেটা কিন্তু আমাদেরকে আসলে বিস্মিত করে। এটা আসলে কল্পনাতীত একটা ব্যাপার যে পৃথিবীর কোনো দেশে এই একবিংশ শতাব্দীতে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে যে যেখানে সেখানে যখন তখন মন চাইলেই কিছু পোলাপাইন একসাথে মিলিত হয়ে এক জায়গায় আক্রমণ করলো, ভাঙচুর করলো, লুটপাট করলো, আগুন জ্বালায় দিল, এবং আশেপাশে পুলিশ বা এমনকি মিলিটারি পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, তাই না? মিলিটারিদের তো এখন কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কিন্তু তারপরেও তারা সেগুলো ব্যবহার করে না, তারা কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখে। কিন্তু আসলে এই কথা বলার জন্য এই ভিডিওটা না, আসল কারণটা হচ্ছে আমি অনেক চিন্তা ভাবনা করলাম বা আমার হঠাৎ নজরে পড়লে আর কি অনেক, এবং তারপরে চিন্তা ভাবনা করলাম, রাইট সেটা কি, সেটা হলো আমি খুবই চিন্তা ভাবনা করে দেখলাম যে এই গত 1.5 বছর ধরে এই যে মব যে চালু হয়েছে, যদি দেখা যায় খেয়াল করে, এর মনে করেন যে মোর দ্যান 90%-এরও বেশি বা 95%ও বলা যায় ইয়াং ছেলেপেলে, যাদেরকে প্রায় বলা হয় যে ছাত্র জনতা, তাই না? ছাত্র জনতা। তো হ্যাঁ, অনেকে হয়তো ছাত্র, বাট যদি তাদের বয়স করা যায়, যদি কল্পনা করা হয় বা নজর করা যায়, যা লক্ষ্য করা যায়, দেখা যাবে যেগুলোর বয়স 20, 22, 23, 24, 25, হার্ডলি 30, এবং দেখা যাবে 24, 25, 26, 27 আশেপাশে এরকম। অর্থাৎ এরা হয় ছাত্র অথবা ছাত্রের কাছাকাছি এরকম বয়স, যারা নাকি মপটপ করে বেড়াচ্ছে। তো আমি তখন চিন্তা করলাম যে গত 1.5 বছর ধরে এরা কন্টিনিউয়াসলি এই একই কাজ করে যাচ্ছে। তো অনেকে তো লেখাপড়াটা শেষ হয়ে গেছে, অনেকে হয়তো ছাত্র নাই, তো তাদের কি কোনো কাম কাজ কিছু নাই? তাদের চাকরি বাকরি, আয় উপার্জন, এগুলো কি কোনো কিছুই নাই? তা যদি থাকতো তাহলে অন্তত 1.5 বছর ধরে কন্টিনিউয়াসলি মব করে যাবে কোনো ক্লান্তি ছাড়া। হাউ ইজ ইট পসিবল? এবং তখন আমার মাথায় একটু জাগলো, যদি এদের কাজ কাম না থাকে, আসলে কাজ কাম থাকলে তো আর মব করে বেড়াতো না, তাই না? তারা কাজ কামে ব্যস্ত থাকতো। তো তখন আমি চিন্তা করলাম যে এদের যদি কাজ কাম না থাকে তাহলে এই যে মব যে করতে যায়, এটা তো একটু হালকা টাইপের হলেও তো এখন একটু রিস্কি, তাই না? পুলিশ যদি উল্টে বাড়ি ধরি মারে, রিস্কি না? এরা তো আর বিনা পয়সা এখানে যায় তা তো মনে হয় না। এদের তো আচ্ছা, ধরা যাক এদের বাড়িতে বাপের হোটেল আছে, খায় লয়, তা এই সমস্ত ইয়াং পোলাপান সিগারেট বিড়ি টানে, চা টা খায়, বন্ধু বান্ধব নিয়ে একসঙ্গে আড্ডা দেয় এবং রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে, তাই না? তো তাহলে এদের পকেট খরচ হিসাবেও তো কিছু কিছু টাকা পয়সা এদের থাকা দরকার আছে। তো এই টাকাগুলো তারা কোথা থেকে পায়? অথবা এদের অনেকেই দেখলাম যে বিবাহিত, যেমন এই যে ওসমান হাদি, তাই না? বয়স কত, 30 এরকম হার্ডলি। তো দেখেন, সে কিন্তু একজন নেতা হয়ে গেছে, সেও কিন্তু এই ধরনের কর্মকাণ্ডে, রাজনৈতিক কর্মকাণ্ডে যেগুলো করতো বিভিন্ন সময়। আমার প্রশ্ন হলো যে তাহলে এটা টাকা পয়সা পাইতো কি? এবার ওসমান হাদি সে আবার বিবাহিতও ছিল। এখন ওসমান হাদি বা আরও অন্যান্য যে হাসনাত আবদুল্লাহ যেগুলো আছে, তারা নাইলে একটু উচ্চ পর্যায়ের নেতা হয়ে গেছিলো, তাদের হয়তো সামহাও আয় উপার্জনের একটা ব্যবস্থা ছিল, আমি যদি ধরেও নিই। বাট অন্য যেগুলো নাকি ভাঙ্গাভাঙ্গির কাজে সারাক্ষণ ব্যস্ত থাকে, তাদেরও তো মনে হয় যে অনেকে বিয়ে শাদী করছে, তাই না? এবং বয়সও কম, এবং চাকরি বাকরি যে নেই সেটা তো তারা ওই সারাক্ষণ মবে ব্যস্ত থাকে, সেটা থেকে বোঝা যায়। তাহলে এই যে শত শত হাজার হাজার পোলাপান প্রতিদিন প্রতি মুহূর্তে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এগুলো করে বেড়াচ্ছে, টাকা পয়সা পায় কোথায়? এ যদি বিয়ে শাদী করে তো সংসার চালায় কেমন? অথবা নিজেরা চলাচল করতেও তো পকেটে পয়সা লাগে, তাই না? এবং এরা দেখবেন যে খুব ভালো জামা কাপড় পরা, হাতে দামি মোবাইল ফোন টোন এগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো
তো কোনো একটা মধ্যবিত্ত পরিবারের কোনো ছেলে কে নিশ্চয়ই তার পিতামাতা বলবে না যে তুই এগুলো করে বেড়া, তাই না? তো আমি চিন্তা করলাম তাহলে এর পয়সা কড়ি কোথায় পায়। আর যদি আমরা মাদ্রাসার ছেলে পেলেও ধরি, তাও তো সেই পয়সা কড়ির একটা ব্যাপার আছে, তাই না? মাদ্রাসা থেকে যে প্রতিনিয়ত বলবে যা ওই জায়গায় যা ভাঙচুর কর, তো সেটা তো করবে না। কন্টিনিউয়াসলি এগুলো করতে গেলে তো পয়সা কড়ির দরকার আছে, তাই না? তো আমার মাথায় ক্লিক করলো যে এখন আমি ওই যে বলে না যে ওই 5 আগস্টের আগে 2024 সালে ওই কি আমেরিকান ডিপ স্টেট ইউএসআইডের মাধ্যমে টাকা টোকা দিয়েছিল, তারপরে জর্জ সরোসের যে ওপেন সোসাইটি নাকি যে নিয়েছে তারা টাকা টোকা দিয়েছিল, নিজেদের ধান্দা স্বার্থের জন্য দিয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে তো সে বলছে যে আমরা টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছি। তাহলে এখন দিচ্ছে কারা? নাকি ডোনাল্ড ট্রাম্প তলে তলে টাকা দিচ্ছে, উপরে বলছে বন্ধ করছে, কে জানে। এখন তাহলে টাকা টুকা কারা দিচ্ছে? শুনি অনেকে বলে যে পাকিস্তানের আইএস নাকি দিচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে পাকিস্তানের নিজেরই তো ভিখারির দোষ, তাদের দেশের 4/1 ভাগ ভিখারি, তাই না? পৃথিবীর বিভিন্ন দেশে ভিক্ষা করে বললে হাজার হাজার ভিখারি মানে পাকিস্তানিদেরকে ধরে পাছা লাথি দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেয়। তাদের দেশে দুর্ভিক্ষ অনাহার, তো তারা কি টাকা পয়সা খরচ করছে বাংলাদেশে এগুলো করার জন্য। তখন আমি চিন্তা করলাম যে নাক কেটে হলেও তো পরের যাত্রা ভঙ্গ করতে হবে, তাই না? 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার পর গত 54 বছরে বাংলাদেশ তো পাকিস্তানের থেকে অনেক উন্নত করছিল, তাই না? তো এগুলো দেখে তো পাকিস্তান সহ্য করতে পারে না। তারা সারাক্ষণ চিন্তা করতে, প্ল্যান করতে কীভাবে বাংলাদেশে ঢোকা যায়, বাংলাদেশকে ধ্বংস করা যায়। তো খালি মিষ্টি কথায় অথবা ধর্মীয় আবেগ দিয়ে তো আর হয় না, টাকা টুকাও তো লাগে। তো পাকিস্তান কি এরকম চিন্তা করেছে, ঠিক আছে আমাদের দেশে নাহলে ভিখারি বেশি বা আমাদের দেশে অভাব অভিযোগ আছে, সো হোয়াট, তারপরে ওখান থেকে কিছু টাকা পয়সা বাংলাদেশে ট্রান্সফার করে এখানে অরাজকতা তৈরি করে দেশটাকে তো ধ্বংস করি, অর্থাৎ আমাদের কাতারে নিয়ে আসি। আমরা যখন ভিখারি রাষ্ট্র, অর্থাৎ পাকিস্তান তারা যেমন ভিখারি রাষ্ট্র, বাংলাদেশকেও তারা ভিখারি বানাবে, এই জন্য টাকা পয়সা খরচ করে। খুব ইন্টারেস্টিং ব্যাপার, তাই না? এবং একই সঙ্গে এটাও কিন্তু অবশ্য বলতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসও তো কম ধনী না। গ্রামীণ ব্যাংকের সেখানে টাকা পয়সা কম নাকি, তার নিজস্ব শেয়ার বা অংশ এখন উনি দেশে সর্বা, গ্রামীণ ব্যাংকেরও সর্বা, তাই না? টাকা পয়সার অভাব আছে নাকি? মানে বিপুল পরিমাণে এই টাকা পয়সা খরচ হচ্ছে, এই যে মনে করেন যে গত 1.5 বছর ধরে। এবং এইগুলো করে করে কিন্তু এই যে বাংলাদেশে এখন মবক্রাসিটাকে একটা পেশা হিসাবে অলরেডি প্রতিষ্ঠিত করা হয়ে গেছে, তাই না? মানুষ চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, বাংলাদেশে কিন্তু এখন মবকারী এটাও কিন্তু একটা পেশা, এ কিন্তু বলাই যায় নাকি। পরিশেষে আমাকে যেটা বলতেই হচ্ছে সেটা হলো যে দেখেন, পৃথিবীতে আরও অন্যান্য দেশে কিন্তু এই ধরনের গণ অভ্যুত্থান টান হয়েছে, যেমন শ্রীলঙ্কা, নেপাল এরকম হয়েছে না? দেখবেন যে ওরা অভ্যুত্থানের কিছুদিন পরেই আর রাস্তাঘাটে আর মপটপ কিছু করেনি, ওরা যে যার পেশায় কাজে বা ছাত্র যারা ছিল তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ঢুকে গেছে। এরপরে কিন্তু ঠিক ইলেকশন টান হচ্ছে, একেবারে নিয়মতান্ত্রিকভাবে সিস্টেমে চলে গেছে। বাট বাংলাদেশের ক্ষেত্রে এইটা কিন্তু ঘটে নেই। যারা শুরু করছিল মজা পেয়ে গেছে, ওরা কিন্তু আর বাড়ি ফেরে নেই, ওরা কিন্তু স্কুলে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ফেরে নেই এবং পড়াশোনাও করে না। খুব মজার ব্যাপার না? ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, পৃথিবীতে যত মুসলিম দেশগুলোতে এরকম অভ্যুত্থান হয়েছে না, কোনো দেশেই কিন্তু এরকম মানে শান্তি আসে নাই। লিবিয়া, তিউনিসিয়া, সিরিয়া, ইরাক, দেখেন না, কোথাও কিন্তু শান্তি আসে নাই, ধ্বংস হয়ে গেছে, তাই না? বাংলাদেশও কি ওই একই? আসলে বাংলাদেশও কি, মানে অলরেডি বাংলাদেশও তো ধ্বংস, আবার হবে কি? ধন্যবাদ।